নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব নন্দিতা বাগচির লেখা গল্প বিলকিসুর মা হওয়া। মাইডুগুড়ি থেকে আসতে হয়েছে ব্রতিন ও ডালিয়াকে। ডক্টর সার্ভেন্টিস কিছুতেই রিস্ক নিতে চাইলেন না। পরপর দুটো স্টিলবর্ন বাচ্চা হয়েছে ডালিয়ার। প্রথম থেকেই ঠিক করে রেখেছিল ওরা উইদাউট পে ছুটি নিয়ে লন্ডনে চলে যাবে 9 মাসে পা দিতেই। দুবারই মায়েদেরও একই রায়, আটে কাটে পা দিও না। তাই 16ই সেপ্টেম্বর ফ্লাইট বুক করেছিল ওরা। 15ই সেপ্টেম্বর 8 মাস পূর্ণ হয়ে 9 মাসে পড়বে ডালিয়ার মাতৃত্ব। ডক্টর সার্ভেন্টিস প্রথম থেকেই ওদের এই প্ল্যানটাকে সায় দিয়েছিলেন। মাইডুগুড়ি জেনারেল হসপিটালে তেমন আধুনিক যন্ত্রপাতি তো নেই, ওই নামেই স্টেট ক্যাপিটাল। নর্মাল কেস হলে অবশ্য কোনো অসুবিধা ছিল না। এখানকার নার্সরা, মিডওয়াইফরা দক্ষ এ ব্যাপারে। বছর বছর গন্ডায় গন্ডায় বিয়েছে সব। যে মেয়ে যত বাচ্চা প্রসব করে, সংসারে তার দাপট তত বেশি। স্বামী সোহাগিনী বলেও চিহ্নিত হয় সে। পৃথিবীর প্রতিটা কোণেই প্রতিযোগিতার ইঁদুর দৌড়। শুধু স্থানে কালের বৈষম্যের সঙ্গে সঙ্গে বিষয়েরও রকমভেদ। ডালিয়ার ব্যাপারে ডক্টর সার্ভেন্টিস বেশ উদ্বিগ্ন হয়ে আছেন। ওর ইনডিউসড লেবারও হতে পারে, অথবা সিজারিয়ান সেকশন। এবারে বাচ্চাটাকে বাঁচাতেই হবে। ঢাল তলোয়ারহীন সেনাপতির মতো ছটফটানি ডক্টর সার্ভেন্টিসের মনে। বড়ই আতান্তরে পড়েছেন তিনি। ম্যানিলার অত বড় হসপিটালের ডিপার্টমেন্টাল হেড ছিলেন, অথচ এখানে ডালিয়ার কেসটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। তাই ওদের এই লন্ডনে যাওয়ার প্ল্যানটা বেশ ভালো লেগেছিল ওর। লন্ডনে ডালিয়ার দিদিও সব ব্যবস্থা করেই রেখেছিলেন। প্রাইভেট হসপিটালে রুম বুক করে মাদার কেয়ার থেকে বিবিধ যাবতীয় জিনিসপত্র কিনে ওদের দোতলার গেস্ট রুম সাজিয়ে তৈরি। জিনিয়ারই কি কম উত্তেজনা! কতদিন পরে একটা বাচ্চা আসছে বাড়িতে। ওর ছেলে মেয়ে দুটো কবে বড় হয়ে গেছে। লন্ডনে দিদির বাড়ির সুবিধা ছাড়াও আরেকটা উপরি পাওনা ছিল ওদের। ডাক্তার হয়েও ব্রতিন ঢুকতে পারেনি ইংল্যান্ডে। কত কাঠখড় পুড়িয়ে ফুল রেজিস্ট্রেশনটা আদায় করেছিল। সাদা চামড়ার চোখে কালো বাদামি এসব নিকৃষ্ট রং। তৃতীয় বিশ্ব, অন্য পৃথিবী। অনেক ধৈর্য, অনেক অবহেলার বিপত্তি ডিঙিয়ে তবে হাতে এসেছিল ছাড়পত্রটা। কিন্তু চাকরির বাজার মন্দা। চাকরিটা হাসবেই বা কোত্থেকে? রোগবালাই কি আর আছে ও দেশে? সবাই তো স্বাস্থ্য সচেতন। আর ব্রতিনের সিনিয়র দাদারা তো আগে থেকেই খুঁটি গেড়ে বসে আছেন সব চাকরি দখল করে। প্রাইভেট প্র্যাকটিসের অনেক হ্যাপা। হয় কারো জুনিয়র হয়ে জয়েন করো, নয়তো নিজের সার্জারি সেট আপ করো। জুনিয়র হয়ে ঢুকলে সারা জীবন ওই ছোট হয়েই থাকতে হবে। আর নিজের ক্লিনিক তৈরি করার মতো পয়সা নেই ব্রতিনের। সদর ফটক বন্ধ থাকলে খিড়কি দর দিয়ে ঢোকারও একটা রাস্তা থাকে। তাই ডালিয়ার দিদি জামাইবাবুর প্রস্তাবটা ভারী মনে ধরেছিল ব্রতিনের। বাচ্চাটা লন্ডনে হলে সিটিজেনশিপ পেয়ে যাবে জন্মসূত্রে। পড়াশোনাটা নিখরচায় তো হয়েই যাবে, চিকিৎসাতেও কোনো খরচাপত্র থাকবে না। পড়াশোনায় ভালো হলে তো কথাই নেই, না হলেও পরোয়া নেই। দোল পেয়ে যাবে ব্রিটিশ সরকারের পোষ্যপুত্তুর হয়ে। আর ওর লেজটি ধরে ব্রতিন ডালিয়াও টুক করে ঢুকে পড়তে পারবে। ব্যাস, এইটুকুই ভেবে রেখেছিল ওরা। এর বেশি আর কোনো সাহস হয়নি। দিবা স্বপ্ন কাঁচের ঝুড়ির মতোই ঠুনকো, ভাঙতে কতক্ষণ। নাইজেরিয়া এয়ারওয়েজেই টিকিট বুক করেছিল ব্রতিন। কানো থেকে সোজা হিথ্রো গিয়ে নামবে। মোটে 5 ঘন্টার তো ফ্লাইট। ডালিয়ার ইচ্ছে ছিল ব্রিটিশ ক্যালেডোনিয়ানের ফ্লাইট নেবার। ওর আবার অত কালো প্রীতি নেই। কিন্তু গেটউইক এয়ারপোর্ট জিনিয়ার বাড়ি থেকে অনেকটা দূর পড়ে যায়, তাই সে প্রস্তাব বাতিল হলো।
ডালিয়ার এই দেমাকপনাগুলো পছন্দ করে না ব্রতিন। তাছাড়া সাদা, কালো, বাদামি সব এয়ার হোস্টেসরাই তো এসব এমার্জেন্সি সামলানোর জন্য ট্রেন্ড থাকে। যদি ফ্রান্স বা সুইজারল্যান্ডের আকাশে জন্ম নেয় বাচ্চাটা, বেশ হবে। ব্রতিনের মন আবার প্রজাপতি হয়ে যায়, রং বেরঙিন পাখনা মেলে। যে দেশের আকাশ সীমায় জন্মাবে সেখানকারই তো নাগরিকত্ব পেয়ে যাবে ওদের সন্তান। ব্রতিনের ভবিষ্যৎটির পায়ে চাকা লাগে, চলমান হলেও ঘুরতে থাকে এদেশ সেদেশ। কিন্তু ব্রতিনের আকাশকুসুম রচনায় বাদ সাধলেন ডক্টর সার্ভেন্টিস। রওনা হবার এক সপ্তাহ আগে ডালিয়াকে চেক আপ করতে গিয়ে বললেন, বাচ্চার হেড এনগেজ করে গেছে, এখন আর কিছুতেই এয়ার ট্রাভেলস করা চলবে না। উনি যশের ইভাঞ্জেল মিশনারি হাসপাতালে সব ব্যবস্থা করে দিলেন। ডক্টর রুডলফ জার্মান আমেরিকান, ওখানকার গাইনোকোলজিস্ট। ডক্টর রুডলফের সুপারিশে মিশনারি গেস্ট হাউসের একটা খোলামেলা স্যালেও পেয়ে গেল ওরা মাসখানেকের জন্য। ব্রতিনের ওয়ার্ডের সিস্টার রুথ একটা ন্যানির ব্যবস্থা করে দিল। আগের বাচ্চা দুটো না থাকতে ডালিয়া বেশ নার্ভাস হয়েছিল। রুথ বলল, চিন্তা করো না, বিলকুশ দারুণ এক্সপার্ট বেবি নার্স। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওরা রওনা হয়ে গেল যশের মিশনারি গেস্ট হাউসে, বিলকুশ সহ। ব্রতিনেরও 1 মাসে ছুটি মঞ্জুর হয়েছে শেষ পর্যন্ত, পেটার্নিটি লিভ। ডক্টর সার্ভেন্টিসের কভারিং লেটারটা খুব কাজের হয়েছিল। গত বছরই দেশে ঘুরে এসেছে ওরা, আর্ন লেফট বেশি নেই। আবার আসছে বছর দেশে যাবে, তাই জমানো ছুটি খরচ করাও যাবে না। তাও তো দারুণ মজায় দেশে। 1 মাস কাজ করলে বিদেশিদের জন্য 5 দিনের ছুটি বরাদ্দ। ব্রিটিশদের তৈরি করা নিয়ম, 2 বছর বাদে বাদে 120 দিন ছুটি, যাতায়াতের জন্য 15 দিন ফাও। দেশের লোকেরা অবাক হয়, জিজ্ঞাসা করে, তোমাদের চাকরি বাকরি আছে তো? ডালিয়া অবশ্য খুবই ক্যালকুলেটিভ, স্ট্যাটিস্টিক্স পড়ানো মগজ তো। ওদের বছরে 3 বার লম্বা ছুটি, ডিসেম্বরের মাঝামাঝিতে 3 সপ্তাহের, মার্চের শেষে 3 সপ্তাহের, আবার জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত 8 সপ্তাহের ছুটি। তাই ধর্মপ্রাণ কৃষকের মতো দিনক্ষণ দেখে বীজ বপন করেছিল ওরা। জানুয়ারি মাসে হারমান্টনের ঠান্ডা হাওয়ায় জমে গিয়েছিল প্রকল্পটা। ইডিডি অক্টোবরের শেষ দিকে। ফার্স্ট টার্মের পুরো 3টে মাস মেটার্নিটি লিভ নিয়েছে ডালিয়া, অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি, 6 মাস টানা ছুটি। হাসপাতালটা চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন, আমেরিকান যন্ত্রপাতি, ডাক্তার। যেন ইংল্যান্ডের বদলে আমেরিকায় পৌঁছে গেছে ওরা। শুধু এই সিটিজেনশিপটার ব্যাপারে মনটা খুঁতখুত করতে লাগলো ব্রতিনের। শ্যালেটা ভারী পছন্দ হলো ডালিয়ার। একটা সংসারে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র রয়েছে, অথচ বাড়তি বিলাস নেই। ছোট্ট লিভিং রুমের এক পাশে 4 জন মানুষের বসবার মতো ব্যবস্থা, অন্য পাশে ছোট্ট কিচেনেট কাম ডাইনিং স্পেস, রান্নার গ্যাস, বাসনপত্র সব মজুদ। বেডরুম বাথরুমও পরিচ্ছন্ন। ম্যানেজার মালাম মুসা ভারী যত্নশীল মানুষ, সদা হাস্যময় ব্যক্তিত্ব, সর্বদা আলখাল্লার মতো জাতীয় পোশাকে সুসজ্জিত। মায়ের সুতোর নকশা কাটা টুপিটা পর্যন্ত নড়ে না মাথা থেকে। বিলকুশ সারা দিন ঘরের কাজকর্ম করে, রান্নার জোগাড় করে দেয়। বিকালে মালাম মুসা স্ত্রীদের সঙ্গে আড্ডা দেয়। তখন সে ধোপ দুরস্ত রাপা অর্থাৎ লুঙ্গি পরে, সাথে ম্যাচিং জামা। মাথার স্কার্ফটাকে পাকড়ির মতো পেঁচিয়ে পেঁচিয়ে চূড়ো করে বাঁধে। চোখে বোধহয় কাজলও দেয় একটু। কানে লম্বা পুঁতির দুল, ঠোঁটের দুপাশে গালে কালো উল্কির নকশা। সারা গায়ে ঘষে ঘষে ভেসলিন লাগায়। তখন ওকে একটা পালিশ করা হাবলুস কাঠের মূর্তি মনে হয় ব্রতিনের। যশের বাঙালিরা ডালিয়াকে নিয়ে ভলিবলের মতো লোভালোভি শুরু করলেন। কেউ তরিবধ করে সাথ দিচ্ছেন ওকে। দেশ থেকে নিয়ে আসা শখের টাঙ্গাইল শাড়িটা বেরিয়ে আসছে মোড়ক খুলে। কেউ বা ফ্রিজে লুকিয়ে রাখা ডালের বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রেঁধে খাইয়ে যাচ্ছেন।
কেউ বাচ্চার জিনিসপত্র কিনে নিয়ে আসছেন ডিপার্টমেন্টাল স্টোর থেকে। আফ্রিকায় আছেন বলে তো আর সহজাত প্রবৃত্তিগুলো ছেড়ে দেওয়া যায় না। নিজের বোন, ভাই, বউ, ননদ যা নাই বা থাকলো কাছে, দেশ তো বনি বা কম কিসে। এরই মধ্যে দুর্গাপুজো এসে গেল। যশে অনেক বাঙালি। মূর্তি আনা সম্ভব না হলেও পুজো হয় নিয়ম মেনেই। মোটা প্লাইউডের ওপর একচালা ঠাকুর এঁকে কেটে রাঙিয়ে কি চমৎকার ঠাকুর হয়েছে। সেকেন্ডারি স্কুলের আর্টের টিচার পল্লব কুশারি তার কৃষ্ণাঙ্গ ছাত্রছাত্রীদের নিয়ে মাস খানেক ধরে অনেক পরিশ্রম করে রূপ দিয়েছেন দেবীর অসুর দলনী ভাবমূর্তিকে। ছেলেমেয়েগুলো নাকি জিজ্ঞাসা করেছিল, ইজ ইয়োর গড ইজ আ মার্সিয়াল পারসন? অষ্টমীর দিন ভোর থেকেই ডালিয়ার শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তলপেটে একটা অস্বস্তি। মস্ত পেটটাকে সামলে দেওয়ালে ঠেস দিয়ে বসেছে হলঘরের কোণের দিকটায়। মিনিস্ট্রি অব ওয়ার্কার্সের চিফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার সুবিমল চক্রবর্তী সিল্কের জোর পরে পুজোয় বসেছেন। পুরোহিত দর্পণের পাতা উল্টে পুজো হচ্ছে। কাঁচের পুষ্পপত্রে ফুল, চন্দন, তিল, হর্তুকি। কোষাকষি স্থান নিয়েছে চীনামাটির স্যুপ খাবার বাটি চামচ। আচমন শেষ করে পুরোহিত হাত জোর করে বিষ্ণু স্মরণ করছেন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং। হঠাৎ লেবার পেন শুরু হয়ে গেল ডালিয়ার। এ গাড়ি সে গাড়ি, এ দাদা সে বৌদি, ছোট ছোট ছোট। ছেলে হলো ডালিয়ার, কৃষ্ণের মতো কালো কলো নাদুস নুদুস। সপ্তাহখানেক বাদে মাইগুড়িতে ফিরে এলো ওরা। বাচ্চাটাকে নিয়ে ডালিয়ার বিশেষ অসুবিধা হয় না। বিলকুশি সব করে, নানো খাওয়ানো, পটি, হিসু, সব কিছু। সিস্টার রুথ ঠিকই বলেছিলেন। জানুয়ারিতে যখন কলেজে জয়েন করলো ডালিয়া, বাচ্চাটা তখন মাস আড়াইয়ের। বিলকুশ নাওয়া খাওয়া ভুলে তার বোম্বাইয়ের যত্ন করে। বাচ্চাটাও অদ্ভুত। ডালিয়ার এত কাঙ্ক্ষিত সন্তান, অথচ তাকে যেন অবজ্ঞা করে। তার যত কমিউনিকেশন সব বিলকিশুর সঙ্গে। ওকে দেখলেই খিলখিল করে হাসে, চোখ দুটো কেমন চকচক করে ওঠে। মর্জি হলেই দুপায়ের বুড়ো আঙুল দুটো মুখে পড়ে চকাস চকাস করে চষে বাচ্চাটা। তারই গোলাকৃতি শরীরে ন্যাপি জড়ানো পশ্চাৎ দেশে থাবড়া মারে বিলকিশু। ফোগলা দাঁতে হাসতে হাসতে হেঁচকি ওঠে বাচ্চাটার। ওই আবলুস কালো রঙে, থাবড়া নাকে, পুরু ঠোঁটে, কুতকুতের চোখে যে কি সৌন্দর্য দেখে সে কে জানে। ডালিয়ার তো ওকে গরিলার মতো লাগে। কলেজ থেকে ফিরে বাচ্চাটাকে খাবার খাওয়াতে গিয়ে নাজেহাল হয়ে যায় ডালিয়া। বিলকিশু নিঃশব্দে এগিয়ে এসে বাটি চামচ তুলে নেয়। খাবার টেবিলে বসে পেট দুলিয়ে দুলিয়ে নাচে বিলকিশুর বোম্বাই। সিরিয়াল, ডিম, কলা চেটেপুটে সাফ। দাঁত উঠেছে বাচ্চাটার। হাতের কাছে যা পায় মুখে পুড়ে দেয়। দামি টিদিং রিং নিয়ে আসে ডালিয়া লেভেন্টিন্স স্টোর থেকে। মেড ইন ইংল্যান্ড লেবেলটা দেখে নেওয়া জরুরি। এশিয়ান দেশগুলো তো কোনো ভরসা নেই, সব কিছুতেই কারচুপি। হংকং, চাইনা আর তাইওয়ানের জিনিসপত্রে ছেয়ে গেছে এদেশে। কিন্তু দুপুরে কলেজ থেকে ফিরিয়ে ডালিয়া দেখে বারান্দায় পা ছড়িয়ে বসে আছে বিলকিশু, মাথার স্কার্ফটা খুলে পাশে রাখা। আর তার বোম্বই মহানন্দে তার পিঠ ধরে দাঁড়িয়ে লাফাচ্ছে। বিলকিশুর মাথার কালো সুতো পেঁচানো অসংখ্য শিঙের মতো বিনুনির একটা বাচ্চাটার মুখে। চিবিয়ে চিবিয়ে ভিজিয়ে ফেলেছে সেটাকে। রাগে ফেটে পড়ে ডালিয়া, চেঁচিয়ে বাড়ি মাত করে। ব্রতিনকে বকাবকি করে। বিলকিশু দৌড়ে আসে। বা ফাটা ম্যাডাম, ফাটা ম্যাডাম, অর্থাৎ রাগ করো না ম্যাডাম, রাগ করো না। নি বাইকাও, আমি খুব খারাপ। হাঁটু গেড়ে বসে একবার ডালিয়ার কাছে, একবার ব্রতিনের কাছে ক্ষমা চায়। বাচ্চাটার মুখে বুলি ফুটেছে একটু একটু করে। বিলকিশু ডাকে, বোম্বই। তার বোম্বই টাল মাটাল পায়ে ছুটে আসে। এন্না জুয়া, এন্না জুয়া, অর্থাৎ আসছি আসছি। কা যাও না মানা, এখানে বসো শোনা। পা ছড়িয়ে বসে পড়ে বাচ্চাটা।
ডালিয়া বাংলা, ইংরাজি, হাউসা কানুরির খিচুড়ি ফোটায় মুখে। বিলকিসু, তুমি ওর সঙ্গে হাউসায় কথা বলবে না। তোমাকে যে ইংরাজিগুলো শিখিয়েছি সেগুলো বলবে ওর সঙ্গে। শিখে না ম্যাডাম, অর্থাৎ ঠিক আছে ম্যাডাম। ওদিকে বাচ্চাটা তারও স্বরে চেঁচাচ্ছে, বিক্কি কি জো, মাজা মাজা, অর্থাৎ এসো তাড়াতাড়ি। কি করে বাঁচাবে ডালিয়া তার এই ঈপ্সিত ধনকে? বিলকিসুর মায়াজালে ছড়িয়ে পড়েছে ছেলেটা দিনকে দিন। একটু বড় হলে নয়তো দেশের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু এখন কি করবে ও? চাকরিটা ছেড়ে দেবে? অতগুলো টাকার মায়াও ছাড়া যায় না। দেশের চাইতে 4-5 গুণ বেশি রোজগার। পেডিয়াট্রিশিয়ান ডক্টর খালিলের কাছেই ব্রতিন প্রথম পারল ওদের আশঙ্কার কথাটা। ভদ্রলোক পাকিস্তানি তো, ওদের সমস্যার কথাটা বুঝতে পারবেন হয়তো। বাচ্চাটাকে বাংলা, হিন্দি, ইংরাজি কিছুই শেখাতে পারছে না। সর্বক্ষণ হাউসাতে কথা বলছে বিলকিসুর সঙ্গে। শুনে ডক্টর খালিল হেসেই অস্থির। Why are you so much worried, Dr. Pakrashi? Let him go ahead. এই বয়সে তো মাল্টি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। 2-3 রকম ভাষার এক্সপোজারও ঠিক নয় টেন্ডার এজে। কনফিউজড হয়ে যাবে, পরে শিখে নেবে মাতৃভাষা। আমরা বড় হয়ে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখি না? এই দেখুন না, আমরা সবাই হাউসাতে কেমন এক্সপার্ট হয়ে গেছি কটা বছরে। অথচ আপনার মাদার টাং বেঙ্গলি আর আমার উর্দু। আপাতত হাউসাই আপনার বেবির মাদার টাং বলতে পারেন। আসলে অনেক দিন পরে বাচ্চা হয়েছে তো আপনাদের। ইউ আর টু পজিটিভ। রুথকে একদিন একা পেয়ে ব্রতিন ওকেও বলে ফেলল কথাটা। বাচ্চাটা ওদের থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, বিলকিসুকেই আঁকড়ে ধরছে। ও কি কানুরিয়াদের ট্রাইবাল জাদু টাদু জানে না কি? রুথ নিজেও কানুরি সম্প্রদায়ের, তবে খ্রিস্টান। নিজের গায়ের মেয়ের নিন্দে শুনতে ভালো লাগে না তার, কিন্তু বিরক্ত হলেও প্রকাশ করে না। বস বলে কথা, কনফিডেন্সিয়াল রিপোর্ট যাবে ডক্টর পাকরাশিদের হাত দিয়ে। তাই শান্তভাবে শোনায় বিলকিসু বৃত্তান্ত। চার্টলেকের পাশেই ওদের গ্রাম, আর একটু উত্তরে গেলেই সাহারা মরুভূমি। বিলকিসুর বিয়ে হয়েছিল গ্রামেরই এক সম্পন্ন আল হাজিরের সঙ্গে। আল হাজিরের দ্বিতীয় স্ত্রী সে। তারপর আরও 2টো বিয়ে করেছে তার স্বামী। বছর বছর সন্তান প্রসব করে তারা। আলহাজিকে পিতৃত্ব দেয় বছরে 2-3 বার। সাহারার মতো অনুর্বর বিলকিসুও, তাই সে স্বামী পরিত্যক্তা। ওকে শহরে এনে পরীক্ষা নিরীক্ষা করিয়েছে রুথ, কিন্তু ওর ফ্যালোপিয়ান টিউব 2টো ব্লক হয়ে গেছে। ট্রাইবাল রীতি অনুযায়ী গ্রামীণ ধাইরা ওর শরীরকে কেটে ছিঁড়ে সংবেদনহীন করেছিলেন ছোট বয়সেই। কুমারিত্ব বজায় রাখার জন্য নানা ব্যবস্থাও নিয়েছিলেন। ইনফেকশন হয়ে তার মাতৃত্বের পথ বন্ধ হয়ে গেছে। আধুনিক কৃত্রিম ব্যবস্থাগুলোকেও পাপ হিসাবে গণ্য করা হয় বলে ওদের সমাজে বিলকিসুর মতো মেয়ের কোনো মর্যাদা নেই। উৎপাদনহীন কারখানার মতোই তার সামাজিক মান। বিলকিসুর ফিরিস্তি শেষ করে একটুক্ষণ চুপ করে থাকে রুথ। ওর অহং আর ভৃত্যসত্তার দ্বন্দ্ব চলে। তারপর সাহস করে বলেই ফেলে, আচ্ছা ডক্টর পাকরাশি, আপনার কি মনে হয় না বিলকিসু আপনাদের উপকার করছে? বোম্বইকে কিন্তু ও নিজের সন্তান বলেই মনে করে। আপনাদের তো তাতে কিছু ক্ষতি হবে না, বরঞ্চ ছেলেটাকে বড় করতে ম্যাডামের গায়েই লাগবে না। পুরোপুরি না হলেও কিছুটা যেন আশ্বস্ত হয় ব্রতিন। ওরা দেশে গেল যখন, বাচ্চাটার বয়স তখন বছর 2-1। এবারই ও বাড়ি কত আদর, কত উপহার। 2টো বাচ্চা মারা যাবার পর এসেছে ছেলেটা, বড় মূল্যবান। কিন্তু বাচ্চাটা খালি ঘ্যান ঘ্যান করে, কিচ্ছুটি খায় না। খালি বলে, বিক্কি কি জো মানা, অর্থাৎ বিলকিসু আমার কাছে এসো না। ঠাম্মা, দিদা, মাসি, পিসিরা সব নাজেহাল। ডালিয়ার ছোট ভাইয়ের বউটা ভারী ট্যাস, কনভেন্টে পড়া মেয়ে, টক টক করে কথা বলে,
বলল, আসলেও নিগ্রয়েড মুখগুলো মিস করছে। আমাদের এরিয়ান মুখ পছন্দ হচ্ছে না। আফটার অল হি ইজ আ নিগার। গায়ের রংটা দেখো না, আর বুলিটাও শিখেছে বেশ। কথা কটা হুল ফোটালো ডালিয়াকে। রাতে আবার ব্রতিনের সঙ্গে ঝগড়া। ব্রতিনের বন্ধু প্রতীক খুব পশা জমিয়েছে কলকাতায়। যুগোপযোগী বিষয়, বৃদ্ধ বৃদ্ধাদের একাকিত্ব, মানসিক অবসাদ, তরুণ তরুণীদের আত্মহত্যার প্রবণতা সবই তো বাড়ছে দিনকে দিন। প্রতীক বলে, স্টেম সেল নিয়ে গবেষণা চলবে যতদিন না জিনবাহিত প্রোটিন মলিকুলগুলো শুধরানো যাচ্ছে, ততদিনই আমাদের রমরমা। প্রতীকের সঙ্গেই ব্রতিন আলোচনা করে বাচ্চাটার ব্যাপারে। প্রতীক ধমকে ওঠে, তুই এসব প্রাগৈতিহাসিক কথাবার্তা বলছিস কেন? কি আফ্রিকান জুজু করবে ওই নিরীহ মেয়েটা? তুই যদি বাচ্চাটাকে মাসিমার কাছে রেখে যেতিস, তার জন্য অমন ভালোবাসা তৈরি হতো ওর। তোরা দুজনেই যদি নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস, তবে ন্যানির ওপরে বাচ্চাটার একটা মেন্টাল ডিপেন্ডেন্সি তো আসবেই। তাছাড়া বিলকিসু তো ওর একমাত্র কম্পেনিয়ন। তবে একটা কথা ব্রত, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যা, নয়তো বাচ্চাটার একটা মেন্টাল ট্রমা হবার চান্স থাকবে। ছুটি শেষ না হতেই ফিরে গেল ওরা। বাচ্চাটা না খেয়ে খেয়ে রোগা কাঠি, খালি বিক্কি বিক্কি বলে কাঁদে। এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ডক্টর খালিল। ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলেন। বললেন, স্নান টান করে বিশ্রাম নিন আপনারা, লাঞ্চের আগে পিক আপ করে নেব আমি। আপনাদের গাড়ির ব্যাটারি নিশ্চয়ই ডাউন হয়ে আছে। ঘর বাড়ির ধুলোয় ধূসারিত, হাড়মাটান চলছে। মাইডুগুড়িতে হাড়মাটানের প্রকোপটা একটু বেশি। সাহারা কাছে বলেই হয়তো। পাউডারের মতো মিহি ধুলোর ঝড় চলে সারা শীতকাল। কাজের ছেলে দুটোকে খবর দিয়ে রেখেছিল ডক্টর খালিল। বনু আর এডওয়ার্ড ওদের বাংলোর বারান্দায় বসেই অপেক্ষা করছিল। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম বলে এগিয়ে এলো দুজনে। ওদের কোকড়ানো চুলে ময়দার মতো সেঁটে রয়েছে মিহি ধুলো। দরজার তালা খুলে মালপত্র ঘরে ঢুকিয়ে ঝাড়পোছ করতে শুরু করে দেয় দুজনে। খবর পেয়েছে বিলকিসুও। মোটা থলথলে শরীর কাঁপিয়ে দৌড়ে দৌড়ে আসছে। শান্নু দা জুয়া বোম্বাই, শান্নু দা জুয়া, অর্থাৎ সুস্বাগতম খোকন, সুস্বাগতম। কালো পটভূমিতে সাদা ধবধবে দাঁতগুলো ঝিলিক মারে। দুপাশে দুটো হাত ছড়ি দিয়ে যেন উড়ে উড়ে আসছে মস্ত একটা ঈগল পাখির মতো। বাৎসল্য চুইয়ে পড়ছে ওর প্রতিটি অভিব্যক্তিতে। বাচ্চাটাও ডালিয়ার হাত ছাড়িয়ে বিক্কি বিক্কি বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বিলকিসুকে। ওর ময়লা রাপায় মুখ ঘষতে থাকে। ছেলেটার চোখ দুটোতে কোনো এক অলৌকিক নক্ষত্রের জ্যোতি। আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে ওদের জীবনযাত্রা। ব্রতিন তো এসেই জয়েন করেছে। ডালিয়াও কলেজ খুলতেই জয়েন করলো। কটা মাস পরেই ছাত্রছাত্রীদের এ লেভেল পরীক্ষা। সিলেবাস এখনো কিছুটা বাকি। বোম্বই আবার বিলকিসুর হেফাজতে। ওর উপরে যতই বিরক্ত হোক ডালিয়া, ও ছাড়া কোনো গতিই তো নেই। বিলকিসু তার বোম্বাইকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়, খেলা করে। অনেকগুলো ছবির বই কিনে এনেছে ব্রতিন। সন্ধ্যাবেলা ওরা দুজনে বাচ্চাটাকে নিয়ে বসে। বাবু সোনা, এই দেখো ম্যাঙ্গো, এটা পটাটো, এটা ফিশ, এটা স্নেক। ছেলেটা ঘ্যান ঘ্যান করে, বিরক্ত হয়। শেষ পর্যন্ত হিংস্র হয়ে ওঠে। ওকে ঘুম পাড়ি দিয়ে বাড়ি চলে যায় বিলকিসু। ডালিয়াদের বাংলোর পিছনে স্টুয়ার্ট কোয়ার্টার্স, সেখানেই থাকে বিলকিসু। বছর তিনেকের মধ্যে বেশ একটা সংসার পেতে বসেছে ও। প্লাস্টিকের বালতি, এনামেলের থালা বাটি, কালাবাঁশের খোলের গামলা হাতা, উনুন জ্বালাবার কাঠের টুকরো গড়াগড়ি খায় ওর উঠোনে। দড়িতে ঝুলে রাপা ব্লাউজ আর স্কার্ট অন্তর্বাস। ওর পাশের ঘরে রাতটা কাটায় এডওয়ার্ড।
সকালের দিকটায় কোনো একটা অফিসে আটদালির কাজ করে। বেলা 3টে নাগাদ ডালিয়ার বাড়ির কাজে ঢোকে। বনু থাকে শহরতলিতে বাবা মায়ের সঙ্গে, প্রাইমারি স্কুলে পড়ে। বেলা 2টোর পর স্কুল থেকে সোজা চলে আসে কাজে। অসংখ্য ভাই বোনর। এডওয়ার্ড খ্রিস্টান ছেলে আর বনু মুসলমান। সন্ধ্যের পর বিলকিসু উনুন জ্বালায়। টমেটো, লঙ্কা, পেঁয়াজ কষায় লালচে ঘন পাম অয়েলে। লাল টুকটুকে ঝোল তৈরি করে মাংস দিয়ে। গরম জলে গিনিকর্নের আটা গুলে টুও বানায়। এডওয়ার্ড আর বনুকে ডেকে নিয়ে একই থালায় চলে তাদের আহার পর্ব। তর্জনীয় মধ্যমার ডগায় অল্প পরিমাণ টুও বাটি থেকে তুলে নিয়ে মিয়া মিখিয়ে খায়। গরুর মাংসের শক্ত খণ্ডগুলো চিবিয়ে ছাতু করে ফেলে। অসম্ভব দাঁতে জোর ওদের। দাঁত দিয়ে আখ ছাড়িয়ে তো খাই, পাকা আম খোসা শুদ্ধ খেয়ে ফেলতেও দেখেছে ডালিয়া। কিচেনের পেছনের কাঁচের দরজাটা দিয়ে আর চোখে ওদের প্রাত্যহিক জীবনযাত্রা দেখে ডালিয়া। পরদিন দুপুরে কলেজ থেকে ফিরে ডালিয়া দেখে বারান্দায় পা ছড়িয়ে বসে আছে বিলকিসু। বোম্বই তার দুপায়ের মাঝখানে ঠাঁই নিয়েছে। বিলকিসুর চর্বিবহুল পেটে হেলান দিয়ে নরম গদিয়াটা সোফার আয়েশ তার হাবে ভাবে। পায়ের উপর পা তুলে খোশ মেজাজে দোলাচ্ছে পা জোড়া। ছবির বইখানা তার হাতে। বিলকিসুও ঝুঁকে পড়েছে বইটার উপর আর একটা একটা ছবি দেখিয়ে বুবু বলছে, ডুবা বিক্কি, অর্থাৎ দেখো বিলকিসু, ওয়ান্না ম্যাঙ্গোরো, অর্থাৎ এটা আম, ওয়ান্না ডেঙ্কালি, অর্থাৎ এটা আলু, ওয়ান্না কিফি, অর্থাৎ এটা মাছ, ওয়ান্না ম্যাচিজি, অর্থাৎ এটা সাপ। ডালিয়া বুঝতে পারে সহজ পাঠের প্রথম অধ্যায়ের হাতেখড়ি হয়ে গেছে তার ছেলের। অঞ্চল প্রধানের বাড়িতে ঈদের নিমন্ত্রণ ছিল ব্রতিনের। মাইডুগুরু শহর ছাড়িয়ে বামার পথে মাটির দেওয়াল তোলা মস্ত চৌহদ্দিতেই তার রাজ্যপাট। 1 মাস রমাদানের কঠোর নিয়মের পর আজ উৎসবের আমেজ। দর্শনার্থীরা এসে বরকাদা সাল্লাহ অর্থাৎ ঈদ মোবারক অভিনন্দন জানিয়ে যে যা সামর্থ্য মতো ভেট রেখেছেন বৃদ্ধ প্রধানের পায়ের কাছে। বড়া, কুড়মুড় ভাজা, ইডলি, মাংস সব সাজানো রয়েছে বড় বড় এনামেল করা থালায়। যে যার ইচ্ছে মতো তুলে খাচ্ছেন। ব্রতিনের প্রায়ই ডাক পড়ে এখানে। চিফের বয়স 70-72 আর তার 56টি সন্তানের বয়স 40-42 থেকে শুরু করে সদ্যজাত। জ্বরজারি পেট ব্যথা তো লেগেই থাকে, তবে বাহির বাড়ি পর্যন্তই। ভেতর বাড়িতে পুরুষ মানুষের প্রবেশাধিকার নেই। সেখানে মৌরুষি পাট্টা প্রধানের 4 জন জাঁদরেল স্ত্রী। বাকি 22-23 জন তরুণী যুবতী স্ত্রীর মর্যাদা না পেলেও তাদের থাকতে হয় দেওয়াল ঘেরা হারেমেই। নানা গ্রাম থেকে ভেট হিসাবে এসেছে তারা নানা উপলক্ষে। বছরে 2-3টে সন্তান জন্ম দেয় বিভিন্ন মায়ের গর্ভে। পিতা একজনই, আলহাজি ডিডাগো আহমেদ ইডি। রুতের কাছে শুনেছে ব্রতিন, এই হারেমবাসী মহিলারা বেশিরভাগই ডিপ্রেশনে ভোগেন। আলহাজি ডিগাগো ইংরাজি বলতে পারে না, হাউসাও বলেন কাজ চালানো গোছের। কানুনির ও হাউসা মিলিয়ে ব্রতিনকে অনেক ধন্যবাদ জানালেন তার নিমন্ত্রণ রক্ষার জন্য। নিজে উঠে দাঁড়িয়ে ব্রতিনের কোমরে একটা ঝকঝকে তলোয়ার ঝুলিয়ে দিলেন। ব্রতিন ভারী বিব্রত বোধ করে। ওর পিঠটা চাপড়ে দিয়ে বৃদ্ধ অনেক কিছু বললেন, কিন্তু ব্রতিন তার একটি বর্ণও বুঝতে পারল না। হারমাটানের বালুকাপাত কমে এসেছে। এবার বৃষ্টি শুরু হবে। ডালিয়াদের কম্পাউন্ডের গাছগুলো সাজানো গোছানোর অন্ত নেই। যে যার পছন্দ মতো প্রসাধনী আচ্ছাদনী নিয়ে ব্যস্ত। পত্রহীন মরু গোলাপের ডালে ডালে গোলাপি প্লাবন। আর কৃষ্ণচূড়া গাছগুলো মাথা ভর্তি সিঁদুর মেখে ভাব জমিয়েছে আকাশের সঙ্গে। ডালিয়ার বেশ ভালো লাগে এখানকার বসন্ত শেষের আলাপ। এই সময়টায় ওর মনের ভেতরে দিকি দিকি জ্বলতে থাকা বিরক্তিগুলি সব সরে যায়। কি যেন এক ভালো লাগায়
ভরে ওঠে মনটা। হোলির পার্টি এবার মিস্টার শ্রীবাস্তবের বাড়িতে। এবারেও জোর জবরদস্তি করে 250 রসগোল্লার দায়িত্ব ডালিয়ার ঘাড়ে চাপানো হয়েছে। এমনিতেই বাচ্চাটাকে নিয়ে নাজেহাল অবস্থা, তার উপরে এই ঝামেলা। কেন বাবা, তোরা গোলাপ জামুন টামুন বানানা? তা না, বাঙালি মিঠাই চাই। আর নিজেরা নেবে সব সহজ ডিশগুলো, পোলাও, পুরি, মাটার পনির। রসগোল্লার ছানা টানাও তো বাজারে কিনতে পাওয়া যায় না। গুঁড়ো দুধ গুলে ভিনিগার দিয়ে ছানা কাটো কিলো কিলো, তবুও বাঁচোয়া। কাজের ছেলে দুটো চটকে দেয় ওই পাহাড় প্রমাণ ছানার তাল। কি শক্তি ওদের গায়ে, মুহূর্তে নরম তুলতুলে করে ফেলে। রসগোল্লার ভেতরে সুগার কিউব ভেঙে ঢুকিয়ে দেয় ডালিয়া, বেশ টসটসে হয়। তাহলে এসব ট্রেড সিক্রেট, সবাইকে শেখায় না ডালিয়া এসব খুঁটিনাটি। মিসেস রহমান কি বিরিয়ানির সব কৌশল ফাঁস করেন? খালি বলেন বিরিয়ানি তো সোজা কাম, ওই বয়েল কইরা কইরা নিবেন। রসগোল্লার ভেতরে ভরার অ্যালাসানা কম পড়বে, তাই বিকালের দিকে একটু চালানামে ঢু মারেও। কেনাকাটা শেষ করে ফিরে গাড়িটা বাড়ির কম্পাউন্ডে ঢোকবার সময় ডালিয়া দেখে ট্রাইসাইকেলের ওপর বুবু বসে আছে পা ঝুলিয়ে। বিলকিসু কৃষ্ণচূড়া গাছটায় চড়ে ফুল পাড়ছে বোম্বইয়ের জন্য। কাঠি দিয়ে হোস পাইপের একটা ছোট টুকরো নাড়াচাড়া করছে বুবু, আর নিজের মনে বলে যাচ্ছে, ডুবা বিক্কি বান্না মাচিজি, দেখো বিলকিসু, এটা সাপ। গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে বেরোবার সময় বিলকিসুর আর্তচিৎকার, ম্যাডাম মাচিজি ই। ডালিয়া প্রাণপণে দৌড়োয়, কাছে গিয়ে দেখে ওটা হোস পাইপের টুকরো নয়, একটা বিষাক্ত সাপ। বিবর্ণ হয়ে যায় ডালিয়ার মুখ। আতঙ্কে আর্তনাদ করার চেষ্টা করে, শুধু ঘর ঘর করে গলার কাছটায়। বিলকিসুর পরিত্রাহী চেঁচানিতে আশেপাশের আউটহাউসের স্টুয়ার্টরা সব ছুটে আসে। বনোয়ার এডওয়ার্ডের পেছন পেছন খালি পায়ে ব্রতিন। দা, কুরুল, লাঠি, নিড়ানি যে যা পেরেছে হাতের কাছে এনে জড়ো করেছে। কিন্তু বিলকিসু ততক্ষণে তার মুঠোর ভেতরে ধরে ফেলেছে সাপটার মাথা। ছোবলে ছোবলে ওর হাতটা ক্ষত বিক্ষত। হাসপাতাল শুদ্ধ ডাক্তার, নার্স বিলকিসুকে নিয়ে হামলে পড়েছেন। সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে ওর, চামড়ার তলায় বিন্দু বিন্দু রক্তের ফোঁটা। ক্রমে রক্তশূন্য হয়ে পড়ছে মেয়েটা। এক্ষুনি রক্ত দিতে হবে ওকে। অথচ কোনো ব্লাড ব্যাংক নেই শহরে। ব্লাড গ্রুপটাও বি নেগেটিভ হওয়াতে মুশকিল হয়েছে। বনুর সঙ্গে গ্রুপ ম্যাচ করলেও ব্রতিন জানে বনু সিকেল সেল অ্যানিমিয়া রোগী। ওর রক্ত সাপের বিষের মতোই বিষাক্ত। ব্রতিন ও ডালিয়ার স্বদেশি বিদেশি কলিগরা সবাই পৌঁছে গেছেন। আর কি আশ্চর্য, টিচার্স ট্রেনিং কলেজের পলিস গেমস টিচার কামিল বিয়ালকোভিচের সঙ্গে বিলকিসুর ব্লাড গ্রুপ ম্যাচ করে গেল। তাজা জোয়ান ছেলে, চর্চা করা শরীর, টকবক করে ফুটছে উৎসাহে। খবর পেয়েই ছুটে এসেছে খেলার মাঠ থেকে। গাল দুটো নাকের ডগা টুকটুকে লাল। পাশাপাশি দুটো বেডে শুয়ে আছে বিলকিসু আর কামিল। এ যেন এবনি আর আইভরি দুটো ভাস্কর্য। ব্লাড ট্রান্সফিউশন চলছে। বিলকিসু মাঝে মাঝেই কোমায় চলে যাচ্ছে। একটু জ্ঞান ফিরতেই বিড়বিড় করছে, বোম্বই কাফিতা কাফিতা মানা মাচিজি। অর্থাৎ, খোকন সোনা, পালাও পালাও, সাপ আসছে। ওদিকে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল এরিয়ায় গাছে ঘেরা বাংলোটার লিভিং রুমে বসে বাচ্চাটা ক্রমাগত কেঁদে যাচ্ছে, বিক্কি কি জমানা, বোম্বাই এনা কুকা। অর্থাৎ, বিলকিসু এসো না, তোমার খোকন কাঁদছে। ডালিয়া বিপর্যস্ত, বিভ্রান্ত। মিসেস খালিলের হাত দুটো ধরে হাউ হাউ করে কাঁদছেও। মিসেস খালিল পেশোয়ারের মানুষ,
আবেগ কম। ভেবে পান না ডালিয়ার এত ব্যাকুলতার কারণ কি। আল্লাহর কথা উল্লেখ করছেন বারবার। কি ভাগ্যি যে বাচ্চাটা বেঁচে গেছে। কিন্তু ডালিয়া কেঁদেই চলেছে, ফুপিয়ে ফুপিয়ে, গো গো করে, হিস্টেরিয়াগ্রস্ত হয়ে বলেই চলেছে, আমি কেন সাপটাকে মেরে ফেলতে পারলাম না, কেন পারলাম না। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন নন্দিতা বাগচির লেখা গল্প বিলকিসুর মা হওয়া। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।